This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে শুরুতেই নজর রাখতে হচ্ছে পুরুলিয়ার আরশায় আইসিডিএস দখল করে তৃণমূল নেতার অফিস। ঠিকই শুনছেন, পুরুলিয়ার আরশায় আইসিডিএস দখল করে তৃণমূল নেতার অফিস। আইসিডিএস এ তৃণমূল নেতার অফিস স্বভাবতই বন্ধ রয়েছে, কচি কাচাদের পড়াশোনা। কিন্তু মিড ডে মিল কোথায় হচ্ছে, কতদিন ধরে চলছে, ওই নেতার কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, আইসিডিএস সুপারভাইজার যারা আছেন তারা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল কিনা, জেলা শিক্ষা দপ্তর ওয়াকিবহাল কিনা, পুরোটাই জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, রয়েছেন তপন এবং সুমন। প্রথমে তপনের কাছে একটু যাই। তপন, কতদিন ধরে চলছে এটা? ওই তৃণমূল নেতা কেন ওই জায়গাটাকে বেছে নিলেন পার্টি অফিস করার জন্য? বক্তব্য পাওয়া গেছে? দেখো, প্রায় 10 বছর ধরে এই বেলডি গ্রাম পঞ্চায়েতের, আরশা থানার বেলডি গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের যাত্রাটার যে আইসিডিএস সেন্টার, 10 বছর আগে এই আইসিডিএস সেন্টারের জন্য জমি চাওয়া হয়। তখন এই তৃণমূল নেতা স্বতঃস্ফূর্তভাবে সে জমি দেওয়ার কথা বলেন এবং তারপরেই 2 ডিসিমিল জমি দেওয়া হয় ওই এলাকায় যেখানে এই আইসিডিএস সেন্টারটি তৈরি হয়েছে। ফলত তারপরে নির্মাণ হয়ে যাওয়ার পর তারপরেই এই তৃণমূল নেতা এই আইসিডিএস সেন্টারটি দখল করেন। দীর্ঘ 10 বছর ধরে চলছেন এই অবস্থা। কোন স্তরের নেতা? দেখো, যা জানা যাচ্ছে তিনি একটা সময় জেলা কমিটিতে থাকলেও বর্তমানে তার কোনো পদ নেই। তবে তার ওয়াইফ একটা সময় গত পঞ্চায়েত সমিতি, আরশা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। ফলত তার একটা এই এলাকায় প্রভাব রয়েছে। তার এতটাই প্রভাব রয়েছে যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইছেন না। স্থানীয় বেলডি গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানান যে আমি এই বিষয়ে কিছু জানি না। ফলত তার একটা দাপট। বড় নেতারা, জেলার নেতারা তারা জানেন না, আইসিডিএস এর সুপারভাইজার তারা জানেন না, জেলা শিক্ষা দপ্তর জানে না, নাকি প্রত্যেকে জেনে মুখে কুলু পেটেছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একদম, দেখো, সবাই জানে কিন্তু প্রকাশ্যে স্বীকার করতে চাইছেন না। যেমন তোমায় বলি যে গতকাল সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ তিনি যখন এইটা জানেন বা শুনলেন আমার কাছ থেকেই, তখন তিনি খোঁজ নিয়ে জানার চেষ্টা করেন এবং তারপরেই আসবো তোমার কাছে। আইসিডিএস কর্মী তিনি কি অভিযোগ করেছেন শুনুন। আপনাদের তো সেন্টার হয়েছে, কোথায় সেই সেন্টার? তো এখানে একটা মান আছে। হ্যাঁ, সেই সেন্টারটা কি অবস্থা? সেন্টারটা তো রঞ্জিত গোরানকে দখল করে রেখেছে। এখানে চলছে সেন্টার ঘর নাই। সেন্টার ঘর তো ওখানে করে দেওয়া হয়েছে, তো ওইখানে ছাড়ছে না। কে? রঞ্জিত গোরা। রঞ্জিত গোরাই কে? রঞ্জিত গোরা ওই যে ওয়াদ ঘরের এই ছেলেটা নিয়ে গেল। কি করে সে? আমরা কই ঢুকতে দেই নাই। এই হচ্ছে আইসিডিএস কর্মীর অভিযোগ। প্রাক্তন প্রধান তিনি কি বলছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। যে তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে তিনি কি বলছেন। আর যদি যতক্ষণ না ওই আইসিডিএস এর কর্মীকে চার্জ দেয় বা চাবিখাড়িটা দেয় ততক্ষণ পর্যন্ত তো সে ঢুকতে পারবে না, কারণ সে তো পাবলিক একজন। হ্যাঁ, কারণ সরকার হ্যান্ড ওভার না করলে আর কি সেটা সম্ভব নয় তার দ্বারা। আইসিডিএস সেন্টার এখন কি হয়? আইসিডিএস সেন্টার মনে হচ্ছে লোকজন বাস করে, ওদের যাদের জমি বটে তারাই থাকে। ধর্মীয় কার্যের কারণ যে ঠিকাদার কাজটা পাইছিলেন সম্পূর্ণ টাকাটা আমি বহন করেছি। আমি দখল করি নাই। আমার 4,73,000 টাকা দিয়ে আমি বিডিও সাহেবকে চাবি দিয়ে দেব। আপনাদের এই এলাকাতে একটি যাত্রাটার গ্রামে যে আইসিডিএস সেন্টার, সেটা দীর্ঘ। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, গ্রামে গঞ্জে বুনিয়াদী শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আইসিডিএস সেন্টারগুলো। শুধু বুনিয়াদী শিক্ষায় নয়, পাশাপাশি গর্ভবতী প্রসূতি মা এবং বাচ্চাদের খাবারের জন্য, মানে পুষ্টিগুণ যাতে তারা পায় তার জন্য সরকার এই প্রকল্পটা নিয়েছে। সেইখানে 10 বছর ধরে ওই সেন্টারে বসে রয়েছেন একজন তৃণমূল কংগ্রেস নেতা। পঠন পাঠন লাটে উঠেছে, মিড ডে মিলের রান্না কিভাবে হচ্ছে পরিষ্কার। দেখুন শুভজিৎ, শিক্ষা একটা জাতির মেরুদণ্ড এবং আমরা দেখছি এই তৃণমূল আমলে সরকারের বিভিন্ন জায়গায় স্কুল দখল, পার্টি অফিস তৈরি হয়ে যাওয়া, এই আইসিডিএস সেন্টার দখল, এই অভিযোগ এর আগে উঠেছে।
তবে একেবারে বাচ্চাদের পড়াশুনোর যে অঙ্গ আইসিডিএস সেন্টার, সেখানে এবার হাত মারতে শুরু করেছেন জেলার তৃণমূল নেতারা, যেটা নিঃসন্দেহে শিক্ষা দপ্তর ভালো চোখে দেখছে না। তবে তোমাকে একটা কথা বলে রাখি, শিশু ও নারী কল্যাণ দপ্তর তারা মূলত আইসিডিএসগুলোকে পরিচালনা করে শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন রেখে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা সেই দপ্তরের নজরে আসলে তারা নিঃসন্দেহে ব্যবস্থা নেবেন, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে বিভিন্ন জায়গায় বুনিয়াদী শিক্ষার যে হাল, প্রাথমিকের ক্ষেত্রেও এই ছবি বারবার দেখা গিয়েছে যে স্কুল অর্থাৎ সরকারি প্রপার্টি এবং তৃণমূল কংগ্রেসের দলীয় প্রপার্টির মধ্যে ফারাক করা যাচ্ছে না, এই অভিযোগ বিভিন্ন সময় বিরোধীরা করেছেন। আজকে যেটা দেখা যাচ্ছে একেবারে বাচ্চাদের পড়াশুনোর জায়গা, যেখানে গর্ভবতী মায়েরা খিচুড়ি আর ডিম আনতে যান, সেটাও পর্যন্ত তৃণমূল নেতা দখলে নিয়ে নিচ্ছেন, যেটা নিঃসন্দেহে লজ্জার বলে মনে করছেন বাংলার শিক্ষা মহলের অনেকে। নজর থাকবে সুমন, নজর রাখো। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তিনি কি বলেছেন শোনাই। আপনাদের এই এলাকাতে একটি যাত্রাটার গ্রামের যে আইসিডিএস সেন্টার, সেটা দীর্ঘদিন ধরে শাসক দলের এক নেতা দখল রয়েছে। সেন্টারটা চলে একটু ভাঙা, আপনি জানেন? না না, এটা এই সম্বন্ধে আমি কিছু জানি না। আপনার কাছে কোনো কেউ অভিযোগ করেন? না, আমার কাছে এখন কেউ অভিযোগ করে না। আগে কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে তো আর আমার জানা নেই। এখন পদে আছেন, এখন কি জানেন? না, এখন আমি আর কিছু জানি না, এখন আমার কাছে কেউ আসেও নাই। এখন সেন্টারটা চলে কোথায় জানেন? মানে খোঁজ নিয়েছেন কোন? ওটা শুনেছিলি যে একটু চার্জে আছে, এখন কোথায় চলে না চলে সেটা আমি ঠিক জানি না। মানে পরিস্থিতি বুঝতে পারছেন, আইসিডিএস সেন্টারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে। শুধু তাই নয়, গর্ভবতী, প্রসূতি এবং শিশুদের মিড ডে মিল সরবরাহ হয় এই আইসিডিএস সেন্টারগুলো থেকে। সেই আইসিডিএস সেন্টার একজন তৃণমূল কংগ্রেস নেতা পুরুলিয়ায় 10 বছর ধরে দখল করে পার্টি অফিস বানিয়ে রেখেছেন বলে অভিযোগ উঠে আসছে। এই হচ্ছে ছবি। কোথায় গিয়ে দাঁড়িয়েছে রাজ্যের বুনিয়াদী শিক্ষার হাল, প্রশ্ন তুলছেন অনেকেই। কোথায় গিয়ে দাঁড়িয়েছে মিড ডে মিলের হাল, প্রশ্ন তুলছেন অনেকেই। গোটা বিষয়টাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি 1,20,000 টাকা বাড়ি দিচ্ছে, আর এখানে বসিরহাটে 2.5 লক্ষ টাকার বাথরুম তৈরি হচ্ছে। বড় বড় 5 তলা 6 তলা 7 তলা বাড়ি পড়ে যাচ্ছে, নয় হেলে যাচ্ছে। আর আইসিডিএস সেন্টার তো যাবে, টাকা ছাড়া কোনো কথা নেই। মোদিজি 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছেন, কোনো শৌচালয়ে কোনো মোটা লোক ঢুকতে পারে না, বেরোতে পারে না। পার্থকেষ্টদের একবার যদি ঢুকিয়ে দেন বের করতে পারবেন না। এদিকে বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর এবার বাগুইয়াটি ফের হেলে পড়লো বাড়ি। বাগুইয়াটি জগৎপুরে হেলে পড়লো পাশাপাশি দুটি বাড়ি। একটি বাড়ি হেলে পড়েছে ল্যাম্পপোস্টের উপরে। জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সরাসরি চলে যাব রঞ্জিতের কাছে। রঞ্জিত, দেখো, বাঘাযতীন, ট্যাংরা, আগরপাড়া প্রত্যেকটি জায়গায় এরপরে কি হলো দেখা গেল বাগুইহাটি, যেটা হচ্ছে বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড, বাগুইহাটি জগৎপুরের নেতাজি পল্লীতে পরপর দুটি বাড়ি, একটি বাড়ি নয়, পরপর দুটি বাড়ি হেলে পড়েছে। যেন মনে হচ্ছে একে অপরের গায়ে যেন হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটি বাড়ি কিন্তু বাতি স্তম্ভের ওপর, অর্থাৎ 440 ভোল্টস যে বাতি স্তম্ভ রয়েছে সেই বাতি স্তম্ভের ওপর হেলে পড়েছে। এমনটাই বিপজ্জনকভাবে রয়েছে একে অপরের, যেটি ওই ওয়ার্ডের অর্থাৎ 23 নম্বর ওয়ার্ড বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে যখন আমরা এই প্রশ্ন করি, তিনি তড়িঘড়ি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করেন এবং তিনি জানান যে এটা বিপজ্জনকভাবে রয়েছেন এবং এর দায় ঠেলাঠেলি একেবারে দায় ঠেলাঠেলি করছেন, অর্থাৎ পূর্বতন কাউন্সিলরের ওপর দায় চাপাচ্ছেন টিএমসির, অর্থাৎ আশা নন্দীর ওপর দায় চাপাচ্ছেন, অর্থাৎ ঝুঁকু মণ্ডল বর্তমান পৌর মাতা। তিনি জানাচ্ছেন যে তার আমলে এই বাড়িটি হয়নি, হয়েছে বিগত সময়ে অর্থাৎ আশা নন্দীর সময়, এবং সেই সময় হয়েছে তার উপর দায়ভার কিন্তু চাপিয়েছে। এদিকে কিন্তু আশা নন্দীর তিনি জানাচ্ছেন যে তার আমলে এটা হয়নি, সম্পূর্ণটা হয়েছে এই বর্তমান কাউন্সিলরের আমলে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে দুটি বাড়ি একে অপরের ওপর এইভাবেই হেলে পড়েছে, যে দেখে বোঝার উপায় নেই কতটা বিপজ্জনকভাবে। সেটা বুঝতে পারছি রঞ্জিত, সঙ্গে দেখো ছবিটা দর্শকদের দেখাই ভালো করে, একেবারে ভিজুয়াল ব্রেকিং এর মাধ্যমে আমরা দেখাচ্ছি। সবার আগে ছবিটা একবার দেখুন, বাগুইয়াটির ছবি, এই ছবি জগৎপুরের ছবি, 23 নম্বর ওয়ার্ড। সেখানে
দুটো বাড়ি হেলে পড়েছে। দুটো বাড়ির মধ্যে বুঝতে পারছেন দূরত্ব এক হাতও নয়। আর ইতিমধ্যেই গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলর একে অপরের দিকে দায়ে ঠেলাঠেলি করতে শুরু করে দিয়েছেন। বাঘাযতীন আমরা দেখলাম, আমরা ট্যাংরা দেখলাম, কামারহাটি দেখলাম, আর এবার দেখছি বাগুইয়াটি। দিকে দিকে তাসের ঘর। এই জায়গার নাম কি? কোন পক্ষ কি বলছেন শোনাই একবার। তো আর আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। কড়া পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না, বিল্ডিং করতে দিচ্ছি না। তো এরপর থেকে আরও একটু স্টেপ নিয়ে দেখতে হবে। এগুলো তো পার্সোনাল বাড়ি সবার। এবার এই পার্সোনাল বাড়িতে তো আমাদের কাউন্সিলরদের আপনারা জানেনই সেরকম কোনো আমরা কোনো রকমই বাড়ি সংক্রান্ত ব্যাপারে আমাদের কোনো রকম কোনো কিছু থাকে না। এটা হলো তৃণমূলের বাংলা, এগিয়ে বাংলা। র্যাপিড আরবানাইজেশন ইজ আ রিয়ালিটি। এখানে বাসস্থানের প্রয়োজন আছে, কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর 5 তলা বাড়ি যেখানে হয় না সেখানে 8 তলা বাড়ির পারমিশন দিচ্ছে। সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা। এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর এবার যে ছবি আমরা দেখাচ্ছি বাগুইয়াটির ছবি। দুটো বাড়ি হেলে পড়েছে পাশাপাশি। একটা বাড়ি হেলে পড়েছে ল্যাম্পপোস্টের উপরে। জলা জমি বুঝিয়েই নাকি বাড়ি তৈরি হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। আমরা একটু আগেই শোনালাম বাগুইয়াটির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি রীতিমতন দায় ঠেলে দিয়েছেন পূর্বতন কাউন্সিলরের দিকে। আর পূর্বতন কাউন্সিলর তিনি কি বলেছেন শুনুন। ওই অঞ্চলে যিনি দেখাশোনা করেন মলয় চক্রবর্তী, উনি ওই রাস্তাটা করার জন্য বলেছিলেন। এবার ওই রাস্তাটা করার পরে তারপরেই ওই জায়গায় বাড়িগুলো মিঠুন কর ও আর আরেকজন ওরা তত্ত্ব করে ওই জায়গাটা কিনে বাড়ি করে নিয়েছে। কিন্তু সেটা আপনার আমলে হয়নি, ওটা পরের কাউন্সিলের আমলেই হয়েছে। মলয় চক্রবর্তী সব জানে ব্যাপারটা, আমার সময় হয়নি। আমার সময় তাহলে খবর পেতাম, আমি তো করতেই দিতাম না। পুকুরের উপর কোনো বাড়ি আজ পর্যন্ত করতে দিইনি। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বাগুইয়াটির ছবি, জগৎপুর এলাকার 23 নম্বর ওয়ার্ডের ছবি আমরা দেখাচ্ছি। দেখুন দুটো বাড়ি একটার উপরে হেলে পড়েছে, একটি বাড়ি তো রীতিমতো ল্যাম্পপোস্টের উপরে হেলে পড়েছে। বাগুইয়াটির পাশাপাশি আমরা ট্যাংরার দিকে নজর রাখছি, মার্ক করে দেখাচ্ছি দুটো বাড়ি। দেখুন একটি নির্মীয়মান, আরেকটি বাড়ি অনেক আগে থেকেই ছিল। দুটো বাড়ির মধ্যে গ্যাপ এক হাতও নয়। রাতারাতি মাথার উপর থেকে ছাদ সরে যাচ্ছে। 3 দিনের মধ্যে ট্যাংরার এই বহুতল খালি করার নির্দেশ দিয়েছে পুরসভা। কিন্তু প্রশ্ন হচ্ছে গাফিলতি টাকার খেসারত দিতে হচ্ছে আমজনতাকে। 13টা পরিবার, তারা কোথায় যাবেন? রীতিমতো দিশেহারা তারা। এলাকাবাসী রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন, তারা বলছেন বেআইনিভাবে বাড়ি নির্মাণ করা হয়েছে। প্রশ্ন উঠছে পুরসভা কি কিছুই জানতো না? ট্যাংরা ক্রিস্টোফার রোডের যে বহুতল বাড়ি হেলে যাওয়ার ঘটনা ঘটেছে, সেই বাড়ির 4র্থ তলা থেকে রয়েছি আমরা, এবং সেখানে এক গৃহবধূ, তার সঙ্গে কথা বলবো। তিনি ইতিমধ্যেই তার যে ফ্ল্যাট যেখানে তিনি ভাড়া থাকছেন সেই ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। তার ঘরের যে সমস্ত সামগ্রী সেগুলো ইতিমধ্যেই গোটানো শুরু করেছে। তার কারণ যেহেতু পুরসভার তরফ থেকে বলা হয়েছে 3 দিন সময় দেওয়া হয়েছে যে এই ফ্ল্যাট বা এই বহুতল আবাসনটিকে ভেঙে ফেলা হবে, এবং সেক্ষেত্রে 3 দিন সময় হচ্ছে সমস্ত আবাসিকদের। সেক্ষেত্রে যারা ফ্ল্যাটের বাসিন্দা তারাও যেমন সমস্যায় পড়েছেন, তার পাশে যারা ভাড়া থাকছেন তারা বিকল্প ব্যবস্থা শুরু করেছেন। ইতিমধ্যেই ঘর ছাড়ার প্রস্তুতি নিয়েছেন। কোথায় যাবেন এই পরিস্থিতিতে? ঘর এখন খুঁজছি, এই জাস্ট তো 2 দিন হয়েছে, তো ঘর পাচ্ছি না। এই যে সেই দালালি করে তো যারা, ওদের থেকে আমরা যোগাযোগ করেছি, ওনারা ঘর খুঁজছেন এখন। তো আপনারা যখন এসেছিলেন তখন দেখেছিলেন এই ফ্ল্যাটটা কি হেলেছিল, এই বাড়িটা? না, তাহলে তো আসতামই না। জাস্ট এই 3-4 দিন হয়েছে আমরা জানতাম না, নাহলে তো কবেই বেরিয়ে যেতাম এখান থেকে। নতুন ফ্ল্যাটে আসা ভাড়ায় এসেছিলেন, সেই ভাড়াও এখন ছাড়তে হচ্ছে, বিকল্প ব্যবস্থায় যেতে হবে, এবং সে কারণেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে ট্যাংরা ক্রিস্টোফার রোডের প্রত্যেকটি প্রায় ফ্ল্যাট থেকে। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, ট্যাংরা। থাকার জায়গা নেই কোথাও আমাদের, যার জন্য যেতে পারিনি। যা যা আছে তারা চলে গেছে, আমাদের কোথাও জায়গা নেই। আমাদের যদি কিছু না সরকার থেকে না ব্যবস্থা করে তো আমরা একদম মুশকিলে পড়ে যাবো, মানে রাস্তায় বসে যাবো। 23 তোমার ডিসেম্বরে উঠেছি ফ্ল্যাটে, কেনা ক্যাশ না ব্যাংক? মানে ক্যাশ 13 লাখ। রিটায়ার হয়েছি, মানে এ করে এখন এইটা নিয়েছিলাম কোনো রকমে, কিন্তু তাও এটা একটা কী করে গেল যে এরকম হয়ে গেল
আর যে প্রমোটার সে তো পালিয়ে যেতে তাকে পাওয়াই যাচ্ছে না। কিছু নেই, খাওয়া দাওয়া নেই আমার ঘরে। এই মাথায় হাত পড়েছে, যদি মরতে হয় আমরা এখানেই মরবো। আমি তো বিশেষ করে আমিই মরবো এখানটায়, কারণ আমি লোকের বাড়ি কাজ করে এই জায়গাটা এসেছি। ধার দানা অনেক আছে, তাদের এখনো শোধ করতে পারিনি। মানে সারা জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে এই একটা ফ্ল্যাট কেনা, মাথা একটা ছাদ করেছিলাম এই একটা, তারপর যদি ছাদটা যদি এইভাবে চলে যায় তাহলে কী করবো? জীবনটাই শেষ, তার থেকে মরার থেকেই ভালো এটা। আমি দিদির কাছে একটুখানি বলতে চাইছি যে আমার ননদ যে বলছে বারবার গলায় দড়ি দেবো, গলায়, এটা যেন না হয়, এই জিনিসটা যেন করতে না হয়। সারা জীবনের ইনকাম এই জায়গায় এসছে, চারদিকে এখনও ধার দেনা পড়ে আছে। আমরা তো না জেনে কিনেছি, সেটা আমরাও এখন তো বুঝতে পারছি না, কিন্তু দিদি একটু আমাদের সাহায্য করুক। ফিরে এলাম ব্রেকের পরে। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ব্যারাকপুর শুট আউটে 24 ঘন্টা হয়নি, তারই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। বড় খবর এই মুহূর্তে, ব্যারাকপুর শুট আউটে 24 ঘন্টা হয়নি, তারই মধ্যে পুলিশের অ্যাকশন। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী টেলিফোনে। অনন্ত, কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কি নাম, কি পরিচয়, কোথা থেকে গ্রেপ্তার করলো? দেখো, পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এরা ওই একই পাড়ার বাসিন্দা। এদের টিটাগড় অরণপাড়া থেকে এদেরকে গ্রেপ্তার করে শেখ কাউসার অর্থাৎ এলাইস আরিয়ান, কুলদীপ দাস যার নাম চুয়া যে গুলিটি চালিয়েছিল, এবং দীপক বাল্মীকি। 3 জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাদের ব্যারাকপুর আদালতে তুলছে। 10 দিন পুলিশ রিমাইন্ডার চেয়ে তাদেরকে আদালতে তোলা হচ্ছে। এবং এডিসিপি সেন্ট্রাল তিনি জানাচ্ছেন যে ব্যক্তিগত তাদের মধ্যে যে আগে থেকে যে তাদের মধ্যে যে একটা রাগ ছিল, প্রতিশোধ, সেই প্রতিশোধ নিতেই তারা এই গুলি করে মোহাম্মদ ইমদাদকে। মোহাম্মদ ইমদাদের অবস্থা এখন অনেকটা স্থিতিশীল, তার চিকিৎসা চলছে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে। তবে এই ঘটনায় তারা পিস্তল কোথায় পেল, সেই পিস্তলের খোঁজও তল্লাশি চালাচ্ছে। নজর থাকবে অনন্ত, নজর থাকবে, নজর রাখো। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সাইফ আলী খানের নিরাপত্তা বাড়াচ্ছে মুম্বাই পুলিশ। সাইফ আলী খানের নিরাপত্তা বাড়াচ্ছে মুম্বাই পুলিশ। কি হতে চলেছে নিরাপত্তা? রক্তিম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। রক্তিম, কয়েকদিন আগে সাইফ আলী খানের উপরে যে আক্রমণ হয়েছিল, তার পরবর্তীতে আজকে যে সকালে আপডেট এসছে সেটাতে কপিল শর্মা, রাজপাল যাদব এবং কোরিওগ্রাফার রেমো ফার্নান্ডেজের উপরে, রেমো ডিসুজার উপরে কিন্তু হুমকি ফোন এসছে, খুনের হুমকি দিয়ে ফোন এসছে। এবং তারপরে কিন্তু মুম্বাই পুলিশ কিন্তু নিরাপত্তার বিষয়ে সাইফ আলী খানের হাঁটাচাটা করছে এবং 1:1 নিরাপত্তা। অর্থাৎ সাইফ আলী খান যখন বেরোবেন তার সঙ্গে কিন্তু সবসময় 24/7 জন্য নিরাপত্তা রক্ষী থাকবেন। এবং শুধু তাই নয়, মুম্বাই পুলিশ এই নিরাপত্তা বাড়াবার জন্য কিন্তু উচ্চ পদস্থ আধিকারিকদের কথা বলেছে কিভাবে সাইফ আলী খানের নিরাপত্তা বাড়ানো যায়, কারণ তার উপরে কিন্তু ইতিমধ্যে আক্রমণ হয়ে গেছে। এবং আজকে কিন্তু 3 জন বলিউড তারকার কাছে কিন্তু ইতিমধ্যে হুমকি ফোন এসছে। ফলে সব মিলে কিন্তু সাইফের নিরাপত্তা কিন্তু বাড়তে চলেছে। ধন্যবাদ রক্তিম।